আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির বসন্ত বিহার এলাকার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 1984 সালে। বসন্ত বিহার এলাকাতে একজন দেশের বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক, নাম ছিল বিক্রম সিং রাঠোর। তার স্ত্রী মীরা সিং রাঠোর। তাদের যে বাংলো, সেখানে তাদের 5 বছর বয়সী ছেলে আরিয়ান সিং রাঠোরের জন্মদিনের একটা পার্টির অনুষ্ঠান চলছিল। 150 জন আমন্ত্রিত অতিথি এসেছিল সেই দিন সেই পার্টিতে। 7টা থেকে 7:30টার মধ্যে যখন কেক কাটার সময় হয়েছিল, আরিয়ান সিং রাঠোর সেই 5 বছরের বাচ্চাটাকে ডাকাডাকি চলছিল, তখন সবাই জানতে পারে যে অদ্ভুতভাবে নিজের বাড়ি থেকে বাচ্চাটা উধাও হয়েছে। যে কেউ বলে 10 মিনিট আগে দেখেছি, কেউ বলে তাকে কিচেন সাইডে দেখেছি, কেউ বলে তাকে বাইরের লনে অন্য বাচ্চাদের সাথে খেলতে দেখেছি। সত্যি সত্যি অন্য বাচ্চারা তার সাথে খেলাধুলা করছিল, বাচ্চারা লুকোচ্ছিল, কোনো একজন বাচ্চা খুঁজছিল, হাইড অ্যান্ড সিক খেলা চলছিল। কিন্তু হঠাৎ করে লুকাতে গিয়ে বাচ্চা কোথায় লুকিয়ে গেল, সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। যখন বাড়ির লোকজনরা খুঁজে পায়নি, তখন পুলিশকে ডাকা হয়। পুলিশ আসে, 150 জন অতিথির আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ হয়, পুরো বাড়িটাকে খুব ভালোভাবে চেক করা হয়। শেষ পর্যন্ত পুলিশ বাড়ির লোকজনকে বলেছিল যে এটা একটা কিডন্যাপিং এর কেস, আপনারা ওয়েট করুন, কিডন্যাপার্সদের ফোন আসবে র্যানসামের জন্য। বাড়ির লোকজন অপেক্ষা করতে থাকে। এদিকে একটা ট্যাপিং ডিভাইস তাদের টেলিফোনে লাগিয়ে দেওয়া হয়, কোথাও থেকে যদি র্যানসামের জন্য কোনো কল আসে তাহলে যাতে পুলিশ জানতে পারে। এবার বিক্রম সিং রাঠোর আর মীরা রাঠোরের ফ্যামিলিতে কে কে আছে সেই ব্যাপারে একটু বলে নিন। বিক্রম সিং রাঠোর প্রায় 15 বছর ধরে এই কনস্ট্রাকশন কোম্পানিটা চালাচ্ছেন। প্রথমে তিনি ছোটখাটো একজন কন্ট্রাক্টর ছিলেন, ধীরে ধীরে সময়ের সাথে তিনি উন্নতি করেছেন। তিনি একটা কোম্পানি খুলেছেন, বেশ কিছু কর্মচারী তার এই কোম্পানিতে কাজ করে। তিনি যখন থেকে কাজ করছেন, তার সঙ্গে তার একজন ম্যানেজার, তার কাজকর্ম যখন বড় হয়েছে, তার হিসাবপত্র ইত্যাদি দেখার জন্য একজন ম্যানেজার আছে, নাম হরিশ প্রসাদ। তিনি বিহারের বাসিন্দা। হরিশ প্রসাদের স্ত্রী নেই, একমাত্র মেয়ে সুজাতা। সুজাতার বয়স 10 বছর। সুজাতা একজন হার্ট পেশেন্ট, একদম ছোট থেকেই হার্টের প্রবলেম নিয়েই সে জন্মেছিল, তার চিকিৎসা চলত। আর তার বাবা হরিশ প্রসাদ ছিল এই বাড়ির বিভিন্ন কাজকর্মের, অফিসিয়াল কাজকর্মের একজন ম্যানেজার। দ্বিতীয় ওই বাড়িতে ছিল সুনিতা নামের একজন গভর্নেস, যে ওই ছোট্ট আরিয়ানের 24 ঘন্টার সঙ্গী। ওই বাড়িতেই থাকতো, বাচ্চাটার দেখাশোনা, খাওয়া দাওয়া, পড়াশোনা ইত্যাদি সবটাই সে দেখত। পুলিশ তদন্ত করছিল, বারবার সেই বাংলোতে আসছিল, সবার কাছে জিজ্ঞাসাবাদ করছিল। প্রথম দিকে বাড়ির যে গভর্নেস সুনিতা, তার উপরে পুলিশের সন্দেহ হয়েছিল, কারণ সে দুবার নিজের বয়ান চেঞ্জ করেছিল। 7টা থেকে 7:30, যে সময় সেই ছোট্ট বাচ্চাটা উধাও হয়ে গেছিল নিজের বাড়ি থেকে, তখন সুনিতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে সময় বাচ্চাটা হারিয়ে গেছিল বলে তুমি জানতে পারলে, তুমি কোথায় ছিলে? সুনিতা একবার বলে সে ড্রয়িং রুমে ছিল, যেখানে পার্টিতে আসা সমস্ত লোকজনরা ছিল। দ্বিতীয়বার সে বলেছিল সে কিচেনের কাছে ছিল। পুলিশের তার উপরে সন্দেহ হয়েছিল, বারবার তার জিজ্ঞাসাবাদ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের মনে হয়েছিল যে সুনিতা কিচ্ছু জানে না। দ্বিতীয় যে মানুষটার উপর সন্দেহ হয়েছিল তার নাম ছিল রাজেশ মেহরা। তিনিও একজন কনস্ট্রাকশন কোম্পানির মালিক ছিলেন, তবে ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও সেই দিনের ওই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। অনেক লোকেরই মনে হয়, এমনকি ছেলের বাবা বিক্রম সিং রাঠৌরেরও মনে হয়েছিল যে এই ঘটনাটা হয়তো রাজেশ মেহরা ঘটিয়ে থাকবে, কারণ তিনি কিছুদিন আগেই সব লোকজনের সামনে রাজেশ মেহরাকে অপমান করেছিলেন। রাজেশ মেহরা যদিও ব্যাপারটাকে সিরিয়াসলি কোনো উত্তর দেয়নি, তবে মনে মনে সে রেগে গেছিল। তার চেহারা দেখেই বুঝতে পেরেছিলেন বিক্রম সিং রাঠোর।
সেই জন্য রাজেশ মেহরাকেও পুলিশ বারবার পুলিশ স্টেশনে ডাকে। লম্বা সময় পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলতে থাকে। শেষ পর্যন্ত তাকেও পুলিশ ক্লিন চিট দিয়েছিল যে ওই ব্যাপারে বাচ্চার হারিয়ে যাওয়ার পেছনে তার হাত নেই। সেই সময় কোনো সিসিটিভি ফুটেজের ব্যবস্থা ছিল না, কোনো ফোন ছিল না। তবে ওই বাংলোর সামনে যে সিকিউরিটি গার্ড ছিল তার কাছেও জিজ্ঞাসাবাদ হয়। সে বলেছিল আরিয়ানকে বাইরে বেরিয়ে যেতে সে দেখেনি। ওই পার্টিতে লোকজন ঢুকেছিল, অনেকে বেরিয়েও ছিল, কিন্তু আরিয়ানকে সে একবারও দেখেনি। এবার ধীরে ধীরে তদন্ত চলতে থাকে। এবার ওই হরিশ প্রসাদ, যে ওই বাড়ির ম্যানেজার ছিল, তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। রাত্রেবেলায় তার জিজ্ঞাসাবাদ হয়েছিল, কিন্তু নেক্সট ডে সকালবেলায় তিনি চলে গেছিলেন এই বাড়ির কাজ ছেড়ে। পুলিশ যখন জিজ্ঞেস করেছিল বাড়ির লোকজনেদের, তো লতা দেবী পুলিশকে জানিয়েছিলেন যে হরিশ প্রসাদ এই বাড়িতে 15 বছর ধরে কাজ করছে, একজন ম্যানেজার তিনি। তিনি সব সময় এই বাড়ির সব রকম কাজকর্মগুলো দেখেন। এমনকি যেদিন পার্টি হচ্ছিল সেদিনও যে অতিথিরা এসেছিল তাদের দেখভালের ব্যাপারটা হরিশ প্রসাদ দেখছিল। হরিশ প্রসাদ বেশ কিছু আগে থেকেই ছুটি নিয়েছিল। শুধু ছুটি নয়, সে বলেছিল সে এই বাড়ির চাকরি ছেড়ে চলে যাবে, কারণ তার মেয়ে সবসময় অসুস্থ থাকে। কিন্তু বাড়ির লোকজনেরাই তাকে বলেছিল যে বাচ্চাটার জন্মদিনের একটা পার্টি আছে, সেই দিন খুব কাজ থাকবে, দায়িত্ববান কারোর খুব দরকার, তুমি চলে যেও না। মীরা দেবী রিকোয়েস্ট করেছিলেন হরিশ প্রসাদকে। হরিশ প্রসাদ ওই রিকোয়েস্টটার জন্যই সেই রাতটুকু থেকেছিল। ওই বাড়ির সবাই জানতো যে হরিশ নেক্সট ডে সকালবেলায় নিজের সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাবে। সে সত্যি সত্যিই সেখান থেকে চলে গেছিল, খুব মন খারাপ করে চলে গেছিল। সে নিজের কোলে করে মানুষ করেছিল আরিয়ানকে। আরিয়ানও কিন্তু নিজের বাবার থেকেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত ওই হরিশ চাচার কাছে। কারণ সে যখনই কোনো নতুন ছবি আঁকতো সে প্রথমেই গিয়ে হরিশকে দেখাতো। হরিশ সেটার দরকারের থেকেও বেশি তারিফ করত। আর এই ব্যাপারটা ছোট্ট বাচ্চার খুব ভালো লাগতো। বাবার কাছে দেখালে সেই রকম সে রেসপন্স পেত না, আর বাবা সবসময় ব্যস্ত থাকতো বলে তাকে খুব একটা গুরুত্বও দিত না। ছোট্ট বাচ্চা, সেই জন্য যে তাকে গুরুত্ব দেয় সেই হরিশ চাচা, তার কাছেই গুরুত্ব খুঁজতো, বারবার ছুটে তার কোয়ার্টারে যেত। কিডন্যাপারদের কোনো ফোন আসে না, 1 সপ্তাহ অপেক্ষা করা হয়। পুলিশ কিন্তু পুলিশের মতো তদন্ত করছে, ইচ্ছা মতো মানুষজনকে ডাকাডাকি করছে। সেই যে 150 জনের একটা লিস্ট ছিল, পর পর বারবার তাদেরকে ডাকা হয়। সব থেকে বেশি বার ডাকা হয়েছিল রাজেশ মেহরা নামের ওই কন্ট্রাক্টরকে, যার সাথে বিক্রম রাঠোরের শত্রুতা ছিল। 2 বছর কাটার পর রাজেশ মেহরাকে পুলিশ ক্লিন চিট দিয়েছিল যে রাজেশ মেহরা এই ব্যাপারের সাথে জড়িত নয়, তিনি এই ব্যাপারে কিচ্ছু জানেন না। 2 বছর কেটেছিল, তদন্ত অনেকটাই শিথিল হয়েছে। আরো নতুন নতুন অনেক রকম কেস আছে এখন পুলিশের হাতে। পুলিশ ওই একটা কিডন্যাপিং এর কেস নিয়ে পড়ে থাকলে তো আর চলে না। সেই জন্য পুলিশ এবার অন্যান্য কাজে ব্যস্ত হয়েছে। এই ব্যাপারটা ধীরে ধীরে সবার মন থেকে বেরিয়ে যাচ্ছে। শুধু বাড়ির লোকজন, যারা কোনোদিন কখনো ভুলতে পারে না ওই ছোট্ট আরিয়ানকে। আরিয়ানের মা মীরা সিং রাঠোর নিজের পরিচিতদেরকে বারবার জানিয়েছেন যে সেই দিন 7টার কিছু পরে তার বাচ্চা তার কাছে ছুটে এসে বলেছিল, মা চলো খেলবো। তিনি বাচ্চার দিকে তাকিয়ে বলেছিলেন যে এখন অনেক গেস্ট আছে বাড়িতে, এখন খেলা যাবে না, একটু পরে খেলবো। বাচ্চা ছেলে মায়ের কথাটা বুঝে নিয়ে পেছন ফিরে ছুটে চলে গেছিল। ওই পেছন থেকেই শেষবার এক মা নিজের ছেলেকে দেখেছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল মায়ের শুধু অপেক্ষা আর অপেক্ষা। পুলিশ নিজের কাজ করেনি, তবে আরিয়ানের বাবা বারবার প্রাইভেট বিভিন্ন ডিটেকটিভ এজেন্সির কাছে গেছেন, নিজের ছেলেকে খোঁজার জন্য অনেক টাকা খরচ করেছেন। বারবার নানা রকম পুরস্কার ঘোষণা করেছেন যদি কেউ তার ছেলেকে খুঁজে দিতে পারে, কিন্তু কোনো কাজ হয়নি। 84 সাল থেকে নিখোঁজ হয়েছিল আরিয়ান। 1989-এ পুলিশের সন্দেহ গেছিল আরো একজন মানুষের উপরে, যার নাম ছিল
সমীর সিং রাঠোর, বয়স 25 বছর, যে আরিয়ান রাঠোরের জ্যাঠতুতো দাদা ছিল। একই বংশে দুখানা ছেলে। নিখোঁজ হয়ে গেছিল আরিয়ান। তারপরে ওই বংশের একজন ছেলে বা সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী সমীর সিং রাঠোর। সমীর সিং যে কোনোভাবে পুরো সম্পত্তিটা খুব তাড়াতাড়ি নিজের আয়ত্তে আনতে চাইছিল দাদুর মৃত্যুর পর। সেই জন্য পুলিশের তার উপর সন্দেহ হয়েছিল। পুলিশের মনে হয়েছিল আরিয়ান সিং রাঠোর যদি না থাকে তাহলে সব থেকে বেশি লাভ হবে সমীর সিং রাঠোরের। এই কথা ভেবে সমীর সিং এর উপরে এবার জিজ্ঞাসাবাদ তদন্ত শুরু হয়। বেশ কিছুদিন তদন্ত চলার পর পুলিশ বুঝতে পারে যে না, সমীরের মধ্যেও সন্দেহজনক কিচ্ছু নেই। এবার কিন্তু কেসটা একদম বন্ধ হয়ে গেছিল। কেটেছিল 16 বছর, এসেছিল 2000 সাল। পুরনো অনেক কেস যেগুলো বন্ধ আছে কিন্তু কোনো সলিউশন হয়নি, এমন সমস্ত কেস আবার রিওপেন করা হচ্ছিল। কারণ সেই সময়কার যে টেকনোলজি বা যেভাবে তদন্ত এগোতো সেগুলো সমস্তই চেঞ্জ হয়ে গেছিল। ফিঙ্গারপ্রিন্ট বা সিসিটিভি ফুটেজ বা ডিএনএ টেস্টের ব্যাপারগুলো সেগুলো সেই সময় হতো না। পরবর্তীকালে অনেক উন্নতি করেছিল ফরেনসিক সায়েন্স। সেই জন্য সেই পুরনো কেসগুলো যেগুলো কোনোভাবেই সমাধান করা যায়নি সেই কেসগুলোকে আবার রিওপেন করেছিল। আরিয়ান সিং রাঠোরের হারিয়ে যাওয়ার ওই কেসটা অর্জুন সিং শর্মা নামের এক ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্বে দেওয়া হয়। তিনি আবারও ইনভেস্টিগেশন শুরু করেছিলেন। আরিয়ানের যে গভর্নেন্স ছিল তাকে আবারও ডাকা হয়, ডেকে আবার তার জিজ্ঞাসাবাদ হয়। একই রকম ভাবে বেশ কয়েকবার তার জিজ্ঞাসাবাদ হয়, তারপর তাকে যেতে দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। আবারও মা মীরার কাছে পুলিশ টিম গেছিল, সমস্ত কথাগুলো আবার জিজ্ঞেস করেছিল, তিনি সব বলেছিলেন। কিন্তু মীরা দেবীকে জিজ্ঞেস করা হয় যে আপনি খুব ভালো করে ভেবে দেখুন তো, সেই দিন শুধু বাচ্চাটাই হারিয়ে গেছিল নাকি আরো অন্য কিছু আপনার কাছ থেকে মিসিং ছিল, ভালোভাবে ভেবে দেখুন। মীরা দেবীর চোখে জল আসে। তিনি তারপর বলতে শুরু করেন, যেদিন আমার ছেলে হারিয়ে গেছিল সেদিন আমার আলমারির সামনের ড্রয়ারে রাখা ছিল একটা হীরের আংটি। সেই দিন কিন্তু কিছুক্ষণ পরে এসে আমি দেখেছিলাম সেই আংটিটাও আমার রুমে ছিল না। কিন্তু সেই সময় আমি পুলিশকে ব্যাপারটা বলতে পারিনি, কারণ সেই সময় যদি আমি পুলিশকে ওই সমস্ত ব্যাপারে বলতাম তাহলে হয়তো আমি নিজের ছেলের সাথে সাথে হাজবেন্ডকেও হারিয়ে ফেলতাম। কিন্তু এখন আজ এই বয়সে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমার সত্যিটা জানানো উচিত পুলিশকে। সেই জন্যই আজ আমি জানাচ্ছি যে আমার ওই দিনই আমার ছেলের সাথে একটা হীরের আংটিও হারিয়ে গেছিল আমার বেডরুমের ড্রয়ার থেকে। পুলিশ এবার জানতে চায় যে ওই হীরের আংটিটার ব্যাপারে আপনি তখন বলেননি কেন, কে আপনাকে দিয়েছিল ইত্যাদি নানা রকম প্রশ্ন যখন করা হয়, তো মীরা দেবী বলেছিলেন যে যখন আমার হাজবেন্ড উন্নতি করা শুরু করে, প্রচুর সরকারি কাজের কন্ট্রাক্ট পায়, অনেক অনেক টাকা বিল পায়, ক্রমশ আমাদের ব্যবসা বাড়ছিল। আর এই সমস্ত যে কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে তাতে কিন্তু লেনদেন, যেটাকে আমরা সহজ সরল ভাষায় ঘুষ নেওয়া বা দেওয়া বলে থাকি, তো সেই সবের চল রয়েছে আমাদের সবার জানা। মীরা দেবী বলেছিলেন যে কোনো এক কাজ হয়ে যাওয়ার পরে তার হাজবেন্ডকে কেউ হয়তো ওই হীরের আংটিটা গিফট করেছিল। প্রচুর দামি ওই হীরের আংটি। ওই হীরের আংটির পেছন দিকে যেটা আঙুলের সাথে লেগে থাকে ওই জায়গাটাতে একটা নাম্বার লেখা ছিল, ওটা নাকি একটা ইউনিক নাম্বার। এক একটা নাম্বার দিয়ে এক একটা আংটি তৈরি হয়। ওই হীরের আংটিটা ছিল দেশের মধ্যে ইউনিক একটা হীরের আংটি। ওই নাম্বারের হীরের আংটি দ্বিতীয়টা নেই। তবে সেই সময় বিক্রম সিং রাঠোরের যা আয় বা ইনকাম ছিল তাতে ওই বহুমূল্য আংটিটা তৈরি করা বা কেনা হয়তো সম্ভব ছিল না। সেই জন্য এই ব্যাপারটা সেই মহিলা লুকিয়ে ফেলেছিলেন লোকজনের কাছ থেকে। তিনি মনে করেছিলেন যে এই ব্যাপারটা তিনি কাউকে বলবেন না, তার ছেলে হয়তো ঠিক কখনো না কখনো ফিরে চলে আসবে, পুলিশ তাকে নিশ্চয় খুঁজে বের করবে। কিন্তু বাচ্চা ফিরে আসেনি। কেটে গেছিল 16 বছর।
পুলিশ কিন্তু তাকে জানায় যে সেই দিনই আপনার কিন্তু অবশ্যই বলা উচিত ছিল যে বাচ্চার সাথে সাথে আরো একটা আংটিও হারিয়ে গেছে। তিনি তখন বলেন যে না, এটা আমি পুলিশকে বলিনি, তবে আমি পার্সোনালি বিভিন্ন হীরা ব্যবসায়ীদের কাছে গেছি, এমনকি সোনা ব্যবসায়ীদের কাছে গিয়েও আমি জানিয়ে এসেছি। ইউনিক যে নাম্বারটা যেটা ওই আংটিতে লেখা ছিল সেটা আমার একটা খাতাতেও লেখা ছিল, সেই নাম্বারটা আমি সব জুয়েলার্সদের কাছে দিয়ে এসেছি, রিকোয়েস্ট করে এসেছি, বলেছি এই নাম্বার লেখা হীরের কোনো আংটি যদি তাদের কাছে বিক্রি করার জন্য কেউ আসে, ইমিডিয়েটলি যেন খবর দেওয়া হয় তাকে, কারণ ওই আংটিটাই হচ্ছে তার ছেলেকে খোঁজার লাস্ট চাবি। প্লিজ যেন সেই ব্যবসায়ীরা হেল্পটা করেন। কিন্তু এত বছরে কখনো কারো ফোন কল আসেনি। পুলিশ কিন্তু আবারও তদন্ত শুরু করেছিল। তারপরেও কাটে আরো ৩ বছর। যখন যখন মীরা দেবীর কাছে পুলিশ টিমের কোনো ইন্সপেক্টর এসে তার ছেলের ব্যাপারে নতুন করে কথা বলতো, তখন তখন তিনি আবার নতুন করে আশায় পড়তেন যে হয়তো ছেলেটাকে এবার খুঁজে পাওয়া যাবে। কিন্তু এমন ঘটেনি। ২০০৩ সাল হঠাৎ করে করোল বাগের একজন জুয়েলারি শপের মালিক কল করেছিলেন মীরা সিংকে, বলেছিলেন যে ওই নাম্বারের আংটিটা আমার দোকানে একজন মহিলা বিক্রি করতে এসছে। মীরা দেবী সঙ্গে সঙ্গে ফোন কলে ব্যাপারটা সেই অর্জুন শর্মা, যে আবার নতুন করে তার ছেলের কেসটাকে রিওপেন করে তদন্ত শুরু করেছিল, তাকে জানিয়ে দেয়। অন্যদিকে সেই জুয়েলার্সের শপে জানিয়ে দেওয়া হয় যে মেয়েটাকে আপনারা কিছুক্ষণ বসিয়ে রাখুন। করুলবাগের জুয়েলারি শপ থেকে সেই মহিলাকে বলা হয় যে আপনাকে একটু বেশিক্ষণ বসতে হবে, আমরা ওই আংটিটাকে টেস্ট করে দেখব যে ওটা অরিজিনাল কিনা। মহিলা সম্মতি জানিয়ে সেখানে বসেই থাকে। অর্জুন শর্মা নিজের টিমকে নিয়ে সেখানে যায়। মহিলা একটু চমকে ওঠে, ভয় পায়। মহিলাকে দেখে একটু অসুস্থ বলে মনে হয়। জানতে চাওয়া হয় যে আপনার নাম কি, আপনি কে, আর যে আংটিটা আপনি নিয়ে এসেছেন বিক্রি করতে সেটা আপনি কোথায় পেয়েছেন। মহিলা বলে ওই আংটিটা আমার বাবা আমাকে দিয়েছে। আপনার বাবার নাম কি জিজ্ঞেস করতে মহিলা বলেছিল যে ১ বছর আগে আমার বাবা মারা গেছে। অর্জুন শর্মা নামের ওই ইন্সপেক্টর সেই মেয়েটাকে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি। সে বলেছিল আমার নাম সুজাতা প্রসাদ। আপনার বাবার নাম কি? সে বলেছিল আমার বাবার নাম হরিশ প্রসাদ। এবার অর্জুন শর্মার মনে পড়ে মীরা দেবীর বাড়ির যে ম্যানেজার হরিশ প্রসাদ, তার কথা, যে ওই বাচ্চাটা উধাও হয়ে যাওয়ার পরের দিনই চাকরি ছেড়ে নিজের সমস্ত জিনিস নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেছিল। তাহলে সেই এই ঘটনা ঘটিয়ে থাকবে। এবার সুজাতাকে জিজ্ঞেস করা হয় যে আপনার বাবা কোথায় কাজ করতেন, কাজ ছেড়ে দেওয়ার পরে তিনি কোথায় থাকতেন। সুজাতা বলেছিল যে দিল্লিতে বসন্ত বিহারে একজন কন্ট্রাক্টরের ম্যানেজার ছিলেন আমার বাবা। এবার কিন্তু পুলিশ পুরোপুরি ব্যাপারটা বুঝে গেছিল। সুজাতাকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সুজাতা অনেক বেশি কিছু জানে বলে মনে হচ্ছিল না, তবে নিজের বাবার বিষয়ে অনেক কিছু জানে, এটাই মনে করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল। পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার বাবা চাকরি ছেড়ে দিয়েছিলেন ৮৪ সালের জুন মাসে। মেয়েটা বলেছিল হ্যাঁ আমি জানি, আমি হার্ট পেশেন্ট, আমার বেশ কয়েকবার হার্টের অপারেশন হয়েছে, যার জন্য অনেক টাকার দরকার ছিল। আমার বাবা চাকরি ছেড়ে দিয়েছিলেন, আর আমার কাছে আমার সেবা শুশ্রূষার জন্য আমার কাছে থাকারও দরকার ছিল। আমি সেই সময় গ্রামে, বিহারের একটা গ্রামে, আমার বাবা জিনিসপত্র নিয়ে এখান থেকে কাজ ছেড়ে দিয়ে আমাদের কাছে বিহারেই গেছিল। ২০০৩ সালে তদন্ত অফিসার অর্জুন শর্মার মনে হয়েছিল যে এই পর্যন্ত যে ইন্সপেক্টর তদন্তটা করেছিল তার অবশ্যই হরিশ প্রসাদের উপর সন্দেহ করা উচিত ছিল, কারণ সে নেক্সট ডে নিজের সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে গেছিল। কিন্তু তার উপর কোনো রকম সন্দেহ করা হয়নি, কারণ সে অনেকদিন ধরেই চাকরি ছেড়ে চলে যাবে, তাকে বাড়ির লোকজনেরা আটকে রেখেছিল জন্মদিন পর্যন্ত। সে আগে থেকেই জিনিসপত্র প্যাক করে রেখেছিল, একদম আর্লি মর্নিং ভোরবেলায় ৫টার সময় সে জিনিস নিয়ে বেরিয়ে চলে গেছিল। কোনো লোক তার উপর সন্দেহ করেনি। তার মেয়ে সুজাতা জানিয়েছিল যে ওখান থেকে কাজ ছেড়ে সে চলে গেছিল বিহারের ওই ছোট্ট গ্রামে যেখানে সে থাকতো। সুজাতা বলেছিল আমার শরীর খুব খারাপ,
আমি আগে হার্ট পেশেন্ট ছিলাম, এখন আমি ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আমার ট্রিটমেন্ট চলছে, তবে খুব বেশি দিন বাঁচবো বলে আমার মনে হয় না। তবে যেদিন আমার বাবা জানতে পেরেছিল যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, সেদিন আমার বাবা খুব দুঃখ পেয়েছিল আর আমার হাত ধরে বলেছিল যে আমার করা কাজের শাস্তি তোকে পেতে হচ্ছে। বাবাকে বারবার জিজ্ঞেস করলেও বাবা কিন্তু কোনো উত্তর দেয়নি। তবে আমার বাবা যখনই চুপচাপ বসে থাকতেন বা হয়তো ডিপ ঘুমে থাকতেন, তখন মাঝে মধ্যে আরিয়ান বেটা সরি এরকম কথা তাকে আমি অনেকবার বলতে শুনেছি। হরিশ প্রসাদের মেয়ে সুজাতার জিজ্ঞাসাবাদ। হরিশ প্রসাদের বেশ কিছু ঘটনা যেগুলো তার মেয়ে পুলিশ টিমকে জানিয়েছিল। হরিশ নিজের চাকরিটা ছাড়ার পর বিহারে গ্রামের যে বাড়িতে গেছিল, ছোট্ট একটা বাড়ি, শত অভাবের মধ্যেও হরিশ কেন কখনো ওই বাড়িটা বিক্রি করতে পারেনি, এই সমস্ত ব্যাপারগুলো পুলিশের মনে সন্দেহটা বাড়িয়েছিল। পুলিশ নিজের টিম নিয়ে সেই গ্রামের বাড়িতে গেছিল। যাওয়ার পরে ছোট্ট বাড়ি, ধুলো ময়লায় ভরা বাড়ি, কিন্তু সামনে ছিল একটা ছোট্ট উঠোন। এই উঠোনটাকে খোঁড়া হয়, খুঁড়লে খুব বেশি নয়, একটু খোঁড়ার পরেই ছোট্ট একটা বাচ্চার বডি পাওয়া গেছিল একটা ব্যাগের মধ্যে। ব্যাগটা নষ্ট হয়ে গেছিল। 20 বছর পরে ছোট্ট একটা দেহকে বের করা হয়েছিল মাটির তলা থেকে। পরে মীরা দেবীর ডিএনএ স্যাম্পল নিয়ে টেস্ট করার পর মিলে গেছিল, বোঝা গেছিল এই বাচ্চাটাই আরিয়ান। যে ঘটনাটা সেই সময় ঘটে থাকবে, সেই ব্যাপারটা যখন আবার রিক্রিয়েট করা হয়, শেষ পর্যন্ত যে ঘটনাটা পুলিশ টিম জানিয়েছিল এই ঘটনা কেন ঘটেছে তার কারণ হিসেবে, সেটা হচ্ছে হরিশ 15 বছর থেকে বেশি সময় ধরে একই বাড়িতে, বিক্রম সিং রাঠোরের বাড়িতে, তার ব্যবসায়, তার বাড়ির বিভিন্ন কাজে ম্যানেজারের ভূমিকায় ছিলেন। যে কোনো রকম প্রবলেমে, যে কোনো রকম দায়িত্বে সব থেকে প্রথমে হরিশ প্রসাদ ছিল। হরিশ প্রসাদের মেয়ে হার্ট পেশেন্ট ছিল। বেশ কয়েকবার তার হার্টের অপারেশন করতে হয়েছিল স্বাভাবিক জীবন পাওয়ার জন্য। সবসময় তাকে ওষুধ খেতে হতো, ডাক্তারের সঙ্গে সবসময় কানেক্টেড থাকতে হতো, যার জন্য হরিশের অনেক খরচ হতো। হরিশের স্ত্রী একদম ছোট্ট অবস্থায় মেয়েকে রেখে মারা গেছিল। হরিশের উপরেই দায়িত্ব ছিল হরিশের ওই মেয়ের। হরিশের অনেক দেনাও হয়ে গেছিল। হরিশের মেয়ে নিজের গ্রামের বাড়িতে নিজের ঠাকুমার সাথে থাকতো। হরিশ একসময় নিজের যে মালিক বা সেট তার কাছে কিছু টাকা ধার চেয়েছিল, বলেছিল যে আমি টাকাটা আবার নিজের স্যালারি থেকে একটু একটু করে শোধ করে দেবো। কিন্তু তার মালিক তার সাথে খুব খারাপ আচরণ করেছিল, খুব গালাগালি করেছিল, বলেছিল যে তুমি এমন কি কাজ করো, কত তোমার স্যালারি যে তুমি এত টাকা ধার হিসাবে চাইছো। সেই দিন হরিশ বুঝেছিল যে তার মালিক তাকে একটুও ভালোবাসে না। সেই জন্য হরিশ ঠিক করেছিল সে আর ওখানে কাজ করবে না। ইতিমধ্যে হরিশ খবর পেয়েছিল যে হরিশের মা গ্রামে মারা গেছে। হরিশ তখন নিজের ছোট্ট বাচ্চা মেয়ের দায়িত্ব নিজের খুড়তুতো ভাইয়ের কাছে দিয়েছিল আর বলেছিল যে আমি এবার চাকরি ছেড়ে এখানে চলে আসব। হরিশ সেই জন্য নিজে যে বাড়িতে কাজ করছিল তাদেরকে বলে যে আমি আর কাজ করতে পারবো না। তারাও কিন্তু অনুরোধ করেনি যে না কাজ করো। শুধু মীরা সিং রাঠোর তাকে বলেছিল এই যে জন্মদিন আছে আমার ছেলে, সেই পর্যন্ত তুমি কাজ করো, তারপর নেক্সট ডে একদম সকালে তুমি চলে যেও, আমি কিচ্ছু বলবো না। মীরা দেবীকে খুব সম্মান করত হরিশ, সে মেনে নিয়েছিল। সে আগে থেকেই টিকিট কেটে ব্যবস্থা করে রেখেছিল যে নেক্সট ডে সকালবেলায় উঠেই সে চলে যাবে। তেমনটাই কথা ছিল, তেমনটাই সে করেও ছিল। কেউ তার উপর সন্দেহ করেনি, পুলিশ টিমও সন্দেহ করেনি। বিশ্বস্ত একজন কাজের লোক, ওই বাড়ির ম্যানেজার, সন্দেহ করার কোনো ব্যাপার ছিলও না। কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটেছিল, সন্ধেবেলায় যখন সবাই পার্টিতে ব্যস্ত রয়েছে, হরিশ ভেবেছিল যে আলমারি থেকে যা সামনে পাওয়া যায়, যেহেতু কাজটা ছেড়ে দিচ্ছে আর আমার সাথে এত খারাপ একটা ব্যবহার করেছে এই বাড়ির লোকজন,
তো আমি সামনে যা পাওয়া যায় সেটা নিয়ে চলে যাব। তো সে বেডরুমে ঢুকে ড্রয়ার খুলে সেখান থেকে আংটিটা বের করে নিয়েছিল। আংটিটা তার হাতেই রয়েছে। হঠাৎ করে ওই ঘরে এসে ঢুকেছিল ছোট্ট 5 বছরের আরিয়ান। আরিয়ান আগেই বলেছে লুকোচুরি খেলছিল। লুকোনোর জন্য সে মায়ের বেডরুমে এসে ঢুকেছিল। সে সামনে নিজের বিশ্বস্ত হরিশ চাচাকে দেখেছিল। তার হাতে ছিল মায়ের আংটি। দেখে সে অবাক হয়েছিল। ছোট হলেও সে বুঝতে পেরেছিল হরিশ চাচা তার মায়ের আংটি চুরি করছে। চুরি মানে খুব খারাপ ব্যাপার। সে চিৎকার করতে যাবে এমন সময় হরিশ তার মুখটা চেপে ধরে। মান সম্মানের ব্যাপার, যাতে বাচ্চাটা না চিৎকার করে। হরিশ কিচ্ছু না বুঝে অনেকক্ষণ ধরে মুখটা ওইভাবে চেপে ধরে রাখে। এবার হরিশ বুঝতে পারে বাচ্চাটা আর নড়াচড়া করছে না, তার মানে বাচ্চাটা আর নেই। সে ওই অবস্থাতেই অন্ধকারের মধ্যে নিজের কোয়ার্টারে চলে যায়, যেখানে সে অলরেডি নিজের জিনিসপত্র ইত্যাদি গুছিয়ে ফাইনালি সব বেঁধে প্যাক করে রেখেছিল, কারণ সে কাজ ছেড়ে গ্রামে চলে যাওয়ার কথা ছিল। সে ওই জিনিসের মধ্যেই একটা ব্যাগে বাচ্চাটাকে ঢুকিয়ে রেখে দেয়। সে আবারও এই বাড়িতে এসে সবার সাথে বাচ্চাটাকে খোঁজাখুঁজি শুরু করে, পুলিশের কথার উত্তর দিতে শুরু করে। নেক্সট ডে আর্লি মর্নিং সে কিন্তু বেরিয়ে চলে গেছিল, কেউ সন্দেহ করেনি। তার কাছে বড় ব্যাগ ছিল। ওই অবস্থাতেই সে সোজা চলে গেছিল নিজের গ্রামের বাড়ি বিহারে। বিহারে গিয়ে নিজের বাড়ির ছোট্ট উঠোন খুঁড়ে ছোট্ট আরিয়ানকে যে ব্যাগে করে তাকে এনেছিল সেই ব্যাগ সমেত ঢুকিয়ে দিয়েছিল মাটির তলায়। তারপরে সে বেশ কিছু বছর নিজের মেয়ের সাথে ওই বাড়িতেই ছিল। মেয়ে ছোট, রাত্রেবেলায় বাবা কি ঘটনা ঘটিয়েছে সে একদম জানত না, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে বাবাকে অসুস্থ হতে দেখেছিল, বাবাকে অপরাধ বোধে ভুগতে দেখেছিল। সব সময় বাবা মন খারাপ করে বসে থাকতো। তারপরে হঠাৎ করে কিছুদিন আগে জানতে পারা যায় যে সুজাতা ব্লাড ক্যান্সার হয়েছে। তখন সুজাতার বাবার মনে হয় যে তার দোষের শাস্তি তার মেয়ে পাচ্ছে। মেয়ে যখন জিজ্ঞেস করেছিল কি হয়েছে, তখন বাবা মেয়েকে বলেছিল যে আমি খুব বড় ভুল করেছিলাম একটা। মেয়েকে কিছু কিছু যেটা তার বলার মতো ছিল সেটা তিনি বলেওছিলেন। পরে জিজ্ঞাসাবাদে তার মেয়ে সমস্ত ব্যাপারটা পুলিশকে জানিয়েছিল। কিন্তু সব জানা গেলেও প্রায় 20 বছর পরে একটা মায়ের কোল তখনও শূন্যই থেকে গেল। সঙ্গে তিনি এটাও জানতে পারলেন যে তার ছেলেটা আর বেঁচে নেই। এই পর্যন্ত তিনি কিন্তু সবসময় ভেবেছিলেন কোথাও কোনোভাবে হয়তো তার ছেলে একদিন ফিরে আসবে।